শিক্ষাবর্ষ 2020-21-এর একাদশ শ্রেণীর রাজবাড়ী সরকারি কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে অনলাইন বা ভার্চুয়াল ক্লাসের প্রথম ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মইনুর রশিদ, সহকারী অধ্যাপক, রসায়ন, রাজবাড়ী সরকারি কলেজ। তো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রথম ক্লাসের জন্য তোমরা প্রতীক্ষায় আছো। আশা করি আমরা আমাদের প্রথম ক্লাসটা সুন্দরভাবে সমাপন করতে পারবো। তো আমাদের প্রথম ক্লাস যেহেতু আজকে এটা একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো, আমাদের প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে কিছু উপদেশমূলক কথাবার্তা বলবো, যেটা আমাদের রসায়ন বিষয়ের পাঠ্যসূচি সম্পূর্ণ করতে সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমরা রসায়ন বিষয়ে প্রথম সাময়িক পরীক্ষার জন্য যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা একটু দেখে নিই। আমাদের প্রথমে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে 3টি অধ্যায় আছে। আমাদের রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্র, দুই পত্র থেকে আমাদের সর্বমোট 3টি অধ্যায় এই সাময়িক পরীক্ষায় থাকবে। আমাদের প্রথম পত্রে আছে অধ্যায় 1 ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আর আছে অধ্যায় 2 গুণগত রসায়ন। এবং রসায়ন দ্বিতীয় পত্রের একটি অধ্যায় আছে, সেটা হচ্ছে অধ্যায় 3 পরিমাণগত রসায়ন। তো আমাদের এই 3টি অধ্যায় প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাসে আছে। তো আমরা দেখলাম যে আমাদের কি পড়তে হবে। এখন কোন বই থেকে আমরা পড়ব? আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো বই আছে, অনেক রাইটারের বই আছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রাইটারের একটি বই কিনে নাও। তো চেষ্টা করো একাধিক বই কেনার। তো তোমার পছন্দ মতো বইগুলো থেকে একটা বই, এক রাইটারের বইগুলো থেকে একটা বই তুমি কিনে নাও। তাহলে আমরা বইয়ের কথা বললাম, সিলেবাসের কথা বললাম। তো আমাদের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের রুটিনে অধ্যায় 1 থেকে আমরা শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা অধ্যায়ের নাম থেকে তোমরা বুঝতে পারছো যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, মানে ল্যাবরেটরি রিলেটেড বিষয় নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো তুমি যখন একটি ল্যাবরেটরিতে প্রবেশ করবে তখন তোমাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, কিছু আচরণ বিধি তোমাকে মেনে চলতে হবে। তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসছে তাহলে সেটা হচ্ছে ল্যাবরেটরির আচরণ বিধি। আমরা যদি এই আচরণ বিধিগুলি মেনে চলি তাহলে আমরা নিরাপদে ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ পাবো এবং আমরা নিরাপদ থাকবো, দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারবো। তো আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আচরণ বিধি আমরা একটু উল্লেখ করি। তুমি যখন প্রথমে ল্যাবরেটরিতে প্রবেশ করবে তখন তোমার মানসিকতা সেরকম হতে হবে যে আমি ল্যাবরেটরিতে প্রবেশ করছি, এখানে কিছু ক্ষতিকর পদার্থ আছে এবং দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আমাকে সাবধানতা বজায় রাখতে হবে, আচরণ বিধি মেনে চলবে। তাহলে আচরণ বিধি প্রথমে আমাদের যেটা আসবে আমাদের সেটা হচ্ছে তাড়া করা যাবে না। ল্যাবরেটরিতে
তাড়াহুড়ো করে কিছু কাজ করা যাবে না। তো আমাদের প্রথমে একটা অ্যাপ্রন পরিধান করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাপ্রন পরিধান। অ্যাপ্রনের সাথে সাথে আমাদের নিরাপদ চশমা ব্যবহার করতে সুযোগ থাকলে সেটা করতে হবে। তাহলে আমাদের চোখ নিরাপদ রাখার জন্য নিরাপদ চশমা আমাদের পরিধান করতে হবে। আমাদের হাতে যেহেতু হাত দ্বারা আমরা কাজগুলো করি, অতএব হাতকে রক্ষার জন্য, নিরাপদ রাখার জন্য আমাদের রাসায়নিক দ্রব্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গ্লাভস আছে, সেই ধরনের যে কোনো একটা গ্লাভস আমাকে পরিধান করতে হবে। তাহলে হাতে গ্লাভস পরিধান। আমি এখন প্রস্তুতি নিয়ে ল্যাবরেটরিতে প্রবেশ করেছি। আমাকে ল্যাবরেটরিতে প্রবেশ করার সাথে সাথে আমি দেখব যে ল্যাবরেটরিতে বিভিন্ন ভাবে রাসায়নিক দ্রব্যগুলো সজ্জিত থাকে। আমাদের বোতলগুলোর গায়ে লেবেল থাকে যে কোন রাসায়নিক দ্রব্য কোনটি, এই বোতলে কোন রাসায়নিক দ্রব্য আছে। তাহলে আমরা ল্যাবরেটরিতে যখন কোনো রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করব, তখন লেবেল যুক্ত, লেবেল আছে এরকম রাসায়নিক দ্রব্যাদি আমরা ব্যবহার করব। কোনো লেবেল বিহীন রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করব না, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আচরণবিধি হচ্ছে লেবেল বিহীন কোনো রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা যাবে না। আমাদের এই রাসায়নিক দ্রব্যাদিগুলোর মধ্যে কিছু রাসায়নিক দ্রব্যাদি হচ্ছে দাহ্য। সেই দাহ্য রাসায়নিক দ্রব্যাদিগুলোকে আগুনের সংস্পর্শে আনা যাবে না। যেমন ইথানল আছে, দাহ্য, ফ্লেমেবল, এই ধরনের রাসায়নিক দ্রব্যাদিকে আমরা আগুনের সংস্পর্শে আনার চিন্তা করব না, অপ্রয়োজন। তাহলে দাহ্য রাসায়নিক দ্রব্য আগুনের সংস্পর্শে আনা যাবে না। আমাদের কিছু রাসায়নিক দ্রব্যাদি আছে যেগুলো খুললে বা ওপেন করলে ধোঁয়া সৃষ্টি হয়, বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়। সে সকল রাসায়নিক দ্রব্যাদিগুলো নিয়ে কাজ করার সময় আমাদেরকে ওপেন স্পেসে কাজ করা চলবে না, আমাদেরকে সেক্ষেত্রে ফিউম কাপবোর্ড ব্যবহার করতে হবে। তাহলে বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি যারা বিষাক্ত গ্যাস তৈরি করে, সেই বিষাক্ত গ্যাস বিশিষ্ট রাসায়নিক দ্রব্যাদিগুলোকে আমাদের ফিউম কাপবোর্ডের ভিতর কাজ করতে হবে। তাহলে বিষাক্ত গ্যাস সৃষ্টিকারী রাসায়নিক দ্রব্য ফিউম কাপবোর্ড বলে নিয়ে কাজ করতে হবে। আমাদের বিভিন্ন গ্যাসীয় পদার্থের কথা বললাম। আমাদের যে কোনো রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করার পর যথাস্থানে আমাকে রাখতে হবে। এটা একটা আচরণবিধি, গুরুত্বপূর্ণ আচরণবিধি, যাতে আমরা পরবর্তীতে এই রাসায়নিক দ্রব্যাদিগুলো নিয়ে কাজ করতে পারি, সহজে খুঁজে পাই। তাহলে আমাদের আরেকটি আচরণবিধি হচ্ছে ব্যবহারের পর রাসায়নিক দ্রব্যাদি যথাস্থানে রাখতে হবে। আমাদের রাসায়নিক দ্রব্যাদি ছাড়াও আমাদের কাজের বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্যাদি দ্রবণ আমাদের তাপ দিতে হয়। সে তাপ দেওয়ার সময় আমরা টেস্ট টিউবে তাপ দিতে হয় অনেক ক্ষেত্রে। তো
তো বিশেষ করে টেস্ট টিউবে তাপ দেওয়ার সময় খুব সাবধানতা বজায় রাখতে হবে। এমনভাবে তাপ দিতে হবে যাতে টেস্ট টিউবের খোলা মুখ কোনো সহপাঠীর দিকে না থাকে। যদি থাকে তাহলে বাম্পিং করে সেই উত্তপ্ত দ্রবণ সহপাঠীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ আমরা তাপ দেওয়ার সময় খুব সাবধানতা বজায় রাখবো। তাহলে টেস্ট টিউবে তাপ দেওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা আচরণ বিধি মেনে তাপ দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা এরকম আরো অনেক আচরণ বিধি আমরা ল্যাবরেটরিতে আছে, আমরা যদি বইগুলো স্টাডি করি তাহলে আমরা আরো কিছু আচরণ বিধি সম্বন্ধে জানতে পারবো। আমি এখন জাস্ট কয়েকটি আচরণ বিধি এখানে উল্লেখ করলাম, এবং তোমরা বই থেকে আরো আচরণ বিধি যেগুলো পাবে সেগুলো তোমরা করবে। তো সর্বোপরি আমি যেটা প্রথমে বলেছি, ল্যাবরেটরিতে ঢুকে কখনোই তাড়াহুড়া করা যাবে না, এটা মনে রাখবে। তাড়াহুড়া করলেই সমস্যা সৃষ্টি হয়, দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা প্রথমে ল্যাবরেটরির নিরাপদ আচরণ বিধি নিয়ে কিছু আলোচনা করলাম। এখন আমাদের কাজ করার জন্য, ল্যাবরেটরিতে কাজ করার জন্য বিভিন্ন অ্যাপারেটাসের প্রয়োজন পড়ে। আমাদের যে অ্যাপারেটাস গুলো আছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে কাচের অ্যাপারেটাস। আমাদের এই কাচের অ্যাপারেটাস গুলো বিষয়ে আমাদের কিছু ধারণা রাখতে হবে, কারণ এই বিষয়গুলো থেকেও আমরা প্রশ্ন তৈরি করে থাকি। তো আমাদের ল্যাবরেটরি কাজ যন্ত্র, তো আমাদের ল্যাবরেটরি যে কাজ যন্ত্রগুলো আছে, অ্যাপারেটাস গুলো আছে, তার মধ্যে যেগুলো অধিক ব্যবহৃত হয় সেই কয়েকটি কাজ যন্ত্রের নাম আমি এখানে উল্লেখ করছি এবং তোমাদেরকে চেষ্টা করব দেখানো আজকের ক্লাসে। তাহলে আমাদের ল্যাবরেটরির কাজ যন্ত্রগুলোর মধ্যে আছে বুলেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, আয়রনিক ফ্লাস্ক, ভোমেট্রিক ফ্লাস্ক। আমরা এখানে কয়েকটা উল্লেখ করলাম যেগুলো আমরা বেশি ব্যবহার করি। আমাদের আরেকটা এখানে আছে, ফানেলও আছে। তাহলে আমরা এই কাজ যন্ত্রগুলো আঁকা শিখব। এগুলো কি করব? আমাদের ছবি আঁকা শিখব। তাহলে যখন আমরা একটা বুলেটের বা পিপেটের ছবি দিয়ে দেবো কোশ্চেনে, যাতে তুমি বুঝতে পারো যে এটা বুলেট, এটা পিপেট, তাহলে আমাকে ফার্স্টে চিনতে হবে, নিজে এই ছবিটা আঁকতে শিখতে হবে। তো আমরা প্রথমে বুলেটটা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে যে ল্যাব কাজ যন্ত্রটি দেখছো, এটি একটি বুলেট যা স্ট্যান্ডের সাথে লাগানো আছে। তো আমরা বুলেটটাকে যদি তার বৈশিষ্ট্য জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো প্রতিটি বুলেট 0 থেকে 50 ml পর্যন্ত দাগ কাটা থাকে। 0 থেকে 50 ml পর্যন্ত দাগ কাটা থাকে এবং প্রতিটি ml আবার ক্ষুদ্র 10 ভাগে বিভক্ত থাকে। তাহলে প্রতিটি ক্ষুদ্র দাগের মান দাঁড়াচ্ছে 0.1 ml। তাহলে বুলেটের তুমি 0.1 ml পর্যন্ত দ্রবণ, সর্বনিম্ন দ্রবণ তুমি পরিমাপ করতে পারছো। তাহলে বুলেট একটা উত্তম
দ্রবণের আয়তন মাপক যন্ত্র। বুলেটের এখানে স্টপার আছে। আমরা যখন ল্যাবরেটরিতে প্রবেশ করব, যখন আমরা এই বুলেট নিয়ে টাইট্রেশন করব, তখন এর ব্যবহার বিধিটা আমরা হাতে কলমে আরো শিখতে পারব। আমাদের আরেকটি অ্যাপারেটাসের নাম এখানে উল্লেখ করেছে, সেটা হচ্ছে পিপেট। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে যে ল্যাব কার্যযন্ত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিপেট। এই পিপেট সাধারণত 5 ml, 10 ml, 25 ml ইত্যাদি বিভিন্ন ml এর হয়ে থাকে এবং সেটা গায়ে লেখা থাকে, পিপেটের গায়ে লেখা থাকে। আর পিপেটের এই জায়গাটিতে অর্থাৎ উপরের দিকে এই জায়গাটিতে একটি দাগ কাটা থাকে। তো তুমি মুখ দিয়ে তুমি দ্রবণ টেনে দেন আঙুল দিয়ে চেপে ধরতে হবে। একটু বেশি পরিমাণে নিতে হয়, অতঃপর এয়ার রিলিজ করে দিয়ে আস্তে আস্তে দ্রবণের পরিমাণ বা আয়তন কমিয়ে নিয়ে এসে এই দাগ বরাবর যখন মিনিসকাসটা থাকবে, দ্রবণের তলটা থাকবে, তখন বুঝতে হবে যে এই পিপেটে তুমি 10 ml বা 25 ml বা 5 ml দ্রবণ নিয়েছে, যেটা তার গায়ে বা ধারণ ক্ষমতা লেখা আছে, সেই পরিমাণ দ্রবণ তুমি মেপে নিতে পেরেছো। তাহলে এইভাবে আমরা পিপেট নিয়ে কাজ করি। আমাদের এরপরে যে অ্যাপারেটাসটি আছে, কাচের অ্যাপারেটাস, সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। তো আমরা কনিক্যাল ফ্লাস্কটা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সেই কনিক্যাল ফ্লাস্ক। তো কনিক্যাল ফ্লাস্কের গায়ে আমাদের বিভিন্ন পরিমাণে দাগাঙ্কিত থাকে। 0 থেকে আমার 150 থেকে 250 থাকে, বিভিন্ন পরিমাণে দাগ কাটা আছে। আমাদের এই কনিক্যাল ফ্লাস্ক নিয়ে আমরা সাধারণত টাইট্রেশন গুলো করে থাকি, সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ অ্যাপারেটাস। আমাদের এরপরে যে অ্যাপারেটাসটার কথা আমরা উল্লেখ করেছি, সেটা হচ্ছে বিকার। আমরা একটা বিকার একটু দেখার চেষ্টা করবো এখন। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজ অ্যাপারেটাসটি হচ্ছে বিকার, যেটা 250 ml এর বিকার। এখানেও দেখতে পাচ্ছ যে বিভিন্ন পরিমাণে দাগ কাটা আছে, অর্থাৎ 250 ml পর্যন্ত তুমি দ্রবণের আয়তন তুমি এখানে মাপতে পারবে। আমাদের এরপরে যে কাঁচ অ্যাপারেটাসটি এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স। তাহলে আমরা একটি ভলিউমেট্রিক ফ্লাক্স দেখব। আমি এখানে একটি ভলিউমেট্রিক ফ্লাক্স এনেছি, যেটা 100 ml। আমাদের এই ভলিউমেট্রিক ফ্লাক্সগুলোর পরিমাণ 100 ml হতে পারে, 250 ml হতে যদি বেশি ল্যাবে যে বেশি ইউজ হয়, সেটা 100 ml, 250 ml, 500 ml, 1 লিটার আছে, 2 লিটার আছে। তাহলে আমরা এই 2 লিটার পর্যন্ত আমরা দ্রবণ প্রস্তুতির জন্য ল্যাবগুলোতে ব্যবহার করে থাকি। আর আমাদের লাস্ট যেটা বলেছি ফানেল, আমরা একটা ফানেল দেখি। এটা একটা ফানেল। এখানে ফিল্টার পেপার দিয়ে কোনো অদক্ষেপ ছাঁকা হয়, অথবা কোনো দ্রবণ প্রস্তুতির সময় আমাদের এই ফানেলটা ইউজ করে থাকি। তাহলে আমরা যে ল্যাবের কাজ যন্ত্রগুলোর নাম এখানে উল্লেখ করেছি, সেগুলো তোমাদের তো দেখালাম আমি, আশা করি তোমাদের মনে থাকবে। শিক্ষার্থীরা, আমরা যে ল্যাব কাজ যন্ত্রগুলো দেখলাম, এই ল্যাব কাজ যন্ত্রগুলো আমাদের ল্যাবে বিভিন্ন পরীক্ষায় ব্যবহৃত, এবং এই পরীক্ষাগুলো বিভিন্ন পরীক্ষা করার জন্য আমাদের বিভিন্ন দ্রবণ তৈরি করতে হয়, বা দ্রবণগুলো নিয়ে এই কাজের অ্যাপারেটাসগুলো ব্যবহার করা হয়। আমাদের রাসায়নিকদ্রব্যাদি নেওয়ার পর বা ল্যাবে কোনো পরীক্ষা করার পর এই কাজ যন্ত্রগুলোকে পরিষ্কারকরণের বিষয় আসে।
তাহলে এই কাজ যন্ত্রগুলো পরিষ্কার করার জন্য আমাদের একটা উত্তম পরিষ্কার করণ দ্রবণ বা ক্লিনিং মিক্সচার যেটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ, যাকে আমরা বলি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তাহলে আমাদের যে পরিষ্কারক দ্রবণ আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। আমি প্রথমে বললাম যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা কি। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হচ্ছে দুটা রাসায়নিক দ্রব্যের মিশ্রণ, যার মধ্যে একটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, একটি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে কিছু পরিমাণ পানি। আমরা পরিমাণ মতো পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পানি মিশ্রিত করে আমরা এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটি তৈরি করে থাকি। আমাদের এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তৈরি করার পর এটি দিয়ে আমরা কাচের ল্যাব যন্ত্রগুলো পরিষ্কার করি। তাহলে আমাদের ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ আর এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তাহলে আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দিয়ে কাচের ল্যাব অ্যাপারেটাসগুলো পরিষ্কার করে থাকি। তো কিভাবে পরিষ্কারকরণ করে তোমরা বইগুলোতে এর কারণ রিঅ্যাকশনটা তোমরা দেখতে পাবে, খুঁজে পাবে। তারপর আমি একটু উল্লেখ করছি, তোমরা একটু দেখো। সংঘটিত বিক্রিয়া আমাদের ক্রোমিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি আর জার্মান অক্সিজেন। এই জার্মান অক্সিজেনই অ্যাকচুয়ালি কাচের ল্যাব যন্ত্র, তার সাথে বিক্রিয়া করে পরিষ্কার করা। তাহলে এই বিক্রিয়ায় যে জার্মোসিন তৈরি হয় সেটাই অ্যাকচুয়ালি আমার কাচের ল্যাব যন্ত্রগুলোকে পরিষ্কারকরণে অধিক কাজে লাগছে বা তাই আমাদের এই ল্যাব কাজ যন্ত্রগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি নিয়ে থাকি। তার মধ্যে অ্যাসিড থাকতে পারে, ক্ষার থাকতে পারে। এই অ্যাসিড এবং ক্ষারগুলো দ্বারা আমাদের এই ল্যাব কাজ যন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমাদের যে দুটি রাসায়নিক দ্রব্যাদি নিয়ে কাচের অ্যাপারেটাসগুলো ক্ষতিগ্রস্ত হয়, যে দুটো কথা তোমাদের বইতে বেশি উল্লেখ আছে সেই দুটোকে আমরা একটু জানার চেষ্টা করি, সেই বিষয়টি জানার চেষ্টা করি। আমাদের অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি দ্বারা ল্যাবের কাজ যন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমাদের হাইড্রোফ্লোরিক অ্যাসিড যখন কাছে নেই তখন সে কিভাবে কাজ যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। তো আমাদের প্রথমে যে বিষয়টা একটু বুঝতে হবে সেটা হচ্ছে কাজ জিনিসটা কি। আমাদের কাজ হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এক সিলিকন ডাইঅক্সাইড।
এই হচ্ছে কাঁচের সাধারণ সংকেত, যেটা আমরা বইগুলোতে পাব। আমাদের এই কাঁচ যন্ত্রে আমরা যখন হাইড্রোফ্লোরিক অ্যাসিড নেব, তখন একটি বিক্রিয়া সংঘটিত হয় এবং সেই বিক্রিয়ায় প্রকৃতপক্ষে কাঁচের যে উপাদান সিলিকা সেটা অংশগ্রহণ করে। আমাদের এই সিলিকন ডাই অক্সাইড, এটার পরিমাণ প্রায় 70% কাছে, সেটা হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রাফ্লোরাইড যৌগে এবং পানিতে রূপান্তরিত হয়। তাহলে সিলিকন ডাই অক্সাইডের 50% পরিমাণ সেটা ভিন্নতা রূপান্তরিত করতে ফলে কাচের সংযুক্তে পরিবর্তন আসছে, অর্থাৎ এই কারণে কাচ ভঙ্গুর হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড কিভাবে কাচের ল্যাব যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আরেকটি উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাও কাচ যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন কোনো বুলেটে নিয়ে অথবা কোনো বিকারক বোতলে দীর্ঘদিন রেখে দেই, তখন তাদের যে ছিটি আছে বা স্টপার আছে সেটা আটকে যায়। সেই ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে এই কস্টিক সোডা বা কস্টিক পটাশ, এই ক্ষার জাতীয় যৌগটি। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে ছিটি আটকে দিচ্ছে অথবা কাচের ল্যাব যন্ত্র ক্ষতিগ্রস্ত করছে, সেই বিষয়টা আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা বলেছি কাচ হচ্ছে এই যে সংযুক্তির একটা যৌগ, তার মধ্যে যখন আমরা দীর্ঘদিন সোডিয়াম হাইড্রোক্সাইড রেখে দিচ্ছি, তখন বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট যৌগ তৈরি করে। এই সোডিয়াম সিলিকেট সময়ের সাথে সাথে শুকিয়ে শক্ত হয়ে যায় এবং স্টপারকে বা বুলেটের যে স্টপার তোমাদেরকে দেখিয়েছি সেটা আটকে যায় এবং কাচের এই যে উপাদান সিলিকা তারও সংযুক্তিতে পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ ক্ষারও ল্যাব কাচ যন্ত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে আমরা আজকের ক্লাসে অ্যাসিড, উদাহরণস্বরূপ হাইড্রোফ্লোরিক অ্যাসিড এবং ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ল্যাবের কাচ যন্ত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করছে সেই সম্বন্ধে কিছু আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে আলোচনা করার আশা রাখি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবার কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি।